প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর 13তম পর্বে পৃষ্ঠা 146 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 12তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 12তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 146 পৃষ্ঠার অনুশীলনের 5 নাম্বার সমস্যা হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। অনুশীলনীর 5 নাম্বার প্রশ্ন। অনুশীলনের যে 5 নাম্বার প্রশ্নটি আছে সেই প্রশ্নে বলেছে প্রিয় শিক্ষার্থীরা যে এ বিন্দু যার স্থানাঙ্ক 2,2, বি বিন্দু যার স্থানাঙ্ক 10,1, সি বিন্দু যার স্থানাঙ্ক 11,9 এবং ডি বিন্দু যার স্থানাঙ্ক 3,10 এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও এবং এ বি, বিসি, সিডি, এডি রেখাংশ আঁকো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই 5 নাম্বার সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5 নাম্বার যে প্রশ্ন সেখানে এ বি সি ডি এই 4টি বিন্দু দেওয়া আছে। এই 4টি বিন্দু লেখচিত্রে বসাও। অর্থাৎ এখানে যে লেখচিত্রটা আমি কিন্তু এখানে নিয়েছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে লেখচিত্রে বসাতে বলছে এবং এ বি, বিসি, সিডি, এডি রেখাংশ আঁকো। এই রেখাংশ দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। শুরুতে আমি এ বিন্দুটা যে ছক কাগজ বা লেগ পেপার, সেই লেগ পেপারে স্থাপন করব। এ বিন্দুর যে স্থানাঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে 2,2। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 0 বিন্দু হতে যে ডান পাশে 2 পর্যন্ত গেলাম, 1 2, এরপরে যে ওয়াই অক্ষে 1 2 এখানে পর্যন্ত গেলাম। অর্থাৎ এখানে আমরা যে বিন্দুটা পেয়েছি সেটা হচ্ছে যে এ বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে যে 2,2, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক 2,2। এবার বি বিন্দু, বি বিন্দুটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেটার যে স্থানাঙ্ক 10 এবং 1, অর্থাৎ এক্স এর মান হচ্ছে +10, ওয়াই এর মান হচ্ছে যে 1। তাহলে আমরা 0 বিন্দু থেকে এক্স অক্ষের ডান পাশে যাব 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে ওয়াই অক্ষে যাব 1 পর্যন্ত, এই যে উপরের দিকে গেলাম। তাহলে এখানে বি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। তাহলে আমি সেটা লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে বি বিন্দুর স্থানাঙ্ক লিখলাম 10,1। তাহলে বি বিন্দুটা আমি এখানে চিহ্নিত করে দিয়েছি। এরপরে আছে সি বিন্দু। সি বিন্দু দেখো প্রিয় শিক্ষার্থীরা, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11,9। তাহলে যেহেতু 11 ধনাত্মক, আমরা 0 বিন্দু থেকে ডান পাশে যাব 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপরে ওয়াই অক্ষে যাব 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ এটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দুর স্থানাঙ্ক লিখে দিলাম 11,9। এরপরে সর্বশেষ যে বিন্দু সেটা হচ্ছে যে ডি বিন্দু। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 10। তাহলে এক্স এর মান হচ্ছে যে 3, ওয়াই এর মান হচ্ছে 10, দুটোটাই কিন্তু ধনাত্মক। তাহলে 1 2 3, এরপরে 10 পর্যন্ত যাব ওয়াই এর দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে যে ডি বিন্দু। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 3 10। তাহলে স্থানাঙ্কগুলো লিখে দিলাম এবং ডি বিন্দু চিহ্নিত করলাম। এবার আমাদেরকে বলছে যে যে বিন্দুগুলো লেখচিত্রে বসাও। বসানোর পরে এ বি, বিসি, সিডি ও এডি রেখাংশ আঁকো। অর্থাৎ এগুলো যোগ করে আমরা
এ বি বি সি সি ডি ও এডি রেখাংশ আঁকবো। প্রথমে এ এবং বি যোগ করে আমরা এ বি রেখা অঙ্কন করতেছি। যে এখানে এ বি রেখা অঙ্কন করতেছি এ এবং বি বিন্দু যোগ করে। তাহলে এ বি রেখা অঙ্কন করলাম। এবার যে বি এবং সি যোগ করে বিসি রেখা অঙ্কন করতেছি। বি এবং সি এই বিন্দু দুটা যোগ করতেছি, যোগ করে বিসি রেখা অঙ্কন করলাম। এবার সি ও ডি যোগ করে সিডি রেখা অঙ্কন করতেছি। সি এবং ডি যোগ করে সিডি রেখা অঙ্কন করলাম। এরপরে যে বি এবং এ, ডি এবং এ যোগ করে এডি রেখা অঙ্কন করতেছি। দেখো এর সাথে ডি যে রেখা জি বিন্দু যোগ করতেছি, যোগ করে এডি রেখা অঙ্কন করলাম। তাই আমি লিখলাম এখানে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ বিন্দু সেটার স্থানাঙ্ক 2 2, বি বিন্দুর স্থানাঙ্ক 10,1, সি বিন্দুর স্থানাঙ্ক 11,9 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক 3,10 মানগুলো গ্রাফে স্থাপন করি। প্রথমে আমরা গ্রাফে স্থাপন করলাম, গ্রাফে স্থাপন করার পরে এগুলো যোগ করলাম, যোগ করে আমরা কিন্তু একটা চতুর্ভুজ আকৃতির ক্ষেত্র পেয়েছি। তারা আমাদেরকে বলছে যে এই রেখাংশ দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা কোন ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমরা এবার নির্ণয় করব। শুরুতে যে এবি, এই এবি রেখার দৈর্ঘ্যটা নির্ণয় করতেছি। এ এবং বি, এর স্থানাঙ্ক 2,2, বি এর স্থানাঙ্ক 10,1। তাহলে এ বি এর দৈর্ঘ্য সমান √10 - 2 হোল স্কোয়ার প্লাস 1 - 2 হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? এ বি এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। সূত্রটা কি? ভুজদ্বয়ের অন্তর এর বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ উপরে রুট আছে। তাহলে এই যে ভুজ হচ্ছে যে এখানে 10 এবং 2, তাহলে 10 থেকে 2 সেই জন্য মাইনাস করে বর্গ করেছি, যোগ এবার কোটি হচ্ছে যে 1 এবং 2, তাহলে 1 - 2 হোল স্কোয়ার দিয়ে বর্গ করেছি, অর্থাৎ হোল স্কোয়ার দিয়েছি। আর উপরে এখানে রুট ওভারটা রয়েছে, ইকুয়াল টু 10 থেকে 2 চলে গেলে আর থাকে 8, এই স্কোয়ারটা বসলো, প্লাস চিহ্ন বসলো, -2 থেকে 1 চলে গেলে আর থাকে -1 হোল স্কোয়ার, আর উপরে রুট ওভারটা বসলো, ইকুয়াল টু 8 কে হোল স্কোয়ার করলে 8 8 64, এরপরে প্লাস -1 কে হোল স্কোয়ার করলে 1, তাহলে 64 সাথে 1 যোগ করলে 65, উপরে কিন্তু রুট ওভার রয়েছে, তাহলে 65 কে রুট করে আমরা পেয়েছি 8.06, অর্থাৎ এবি যে রেখাটা ছিল সেই এবি রেখার দৈর্ঘ্য পেয়েছি 8.06। এবার যে বিসি রেখার দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে বিসি রেখার দৈর্ঘ্যটা নির্ণয় করতেছি। এখানে লিখেছি বিসি রেখার দৈর্ঘ্য সমান √, এখানে √, দেওয়ার পরে যে কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ। এই যে বিসি যে দুটো বিন্দু আছে, এই বিসি বিন্দুর কোটি হচ্ছে যে 1 এবং 9, হ্যাঁ, সেজন্য এখানে লিখলাম 9 - 1 হোল স্কোয়ার প্লাস, এরপরে কোটি, কোটি হচ্ছে যে 11 এবং 10, তাহলে 11 - 10 হোল স্কোয়ার, ইকুয়াল টু 9 থেকে 1 চলে যাবে 8 স্কোয়ার, এরপরে প্লাস সাইনটা বসলো, 11 থেকে 10 চলে গেলে আর থেকে 1 স্কোয়ার, আর উপরে রুটটা বসলো, ইকুয়াল 8 কে হোল স্কোয়ার করলে 8 8 64 প্লাস 1 কে স্কোয়ার করলে 1, এই রুটটা বসলো, এবার 64 এবং 1 যোগ করলে 65, এই রুটটা বসলো, তাহলে 65 কে রুট করলে আমরা পেলাম 8.06, অর্থাৎ বিসি বাহুর যে বা বিসি রেখার দৈর্ঘ্য পেয়েছি 8.06। এবার আমরা যে এডি যে রেখাটা আছে এ এবং ডি, এই এডি রেখার দৈর্ঘ্য নির্ণয় করব। তাই লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে এডি রেখার দৈর্ঘ্য সমান
রুট ওভার এখানে এ এবং ডি এর যে কোটি হচ্ছে 10 এবং 2, তাহলে 10 মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ ভুজদ্বয়ের বিয়োগফলের দৈর্ঘ্য। ভুজ হচ্ছে যে 3 এবং 2, তাহলে 3 মাইনাস 2 হোল স্কোয়ার। হ্যাঁ, কোটিদ্বয়ের যে বিয়োগফলের বর্গ যোগ ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ উপরে রুট ওভার রয়েছে ইকুয়াল টু 10 থেকে 2 চলে গেলে আর 8 স্কোয়ার, এখানে প্লাস এই 3 থেকে 2 চলে গেলে 1 স্কোয়ার উপরে রুট ওভার, এরপরে 8 কে স্কোয়ার করলে 18 64 প্লাস 1 কে স্কোয়ার করলে 1 উপরে রুট ওভার দিয়েছি ইকুয়াল টু 64 সাথে 1 যোগ করলে 65 কে রুট করে আমরা পেয়েছি 8.06 পেয়েছি। এবার আমরা সর্বশেষ যে বাহুটা আছে, অর্থাৎ যে এখানে আমরা প্রিয় শিক্ষার্থীরা সিডি রেখার দৈর্ঘ্য বের করেছিলাম, একইভাবে সি এবং ডি, সিডি রেখার দৈর্ঘ্য বের করেছিলাম। সিডি রেখার মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে এই যে কোটিদ্বয়ের সিডির মধ্যে প্রথম আমরা ভুজদ্বয়ের অন্তরের যে বর্গ, ভুজ হচ্ছে এখানে 3 এবং 11, তাহলে 3 মাইনাস 11 হোল স্কোয়ার প্লাস যে কোটি যে 10 এবং 9, তাহলে 10 মাইনাস 9 হোল স্কোয়ার আর উপরে রুট ওভারটা দিয়েছি। এরপরে ইকুয়াল যে রুট ওভারটা দেওয়ার পরে 11 থেকে 3 চলে গেলে -8 হোল স্কোয়ার, এরপরে প্লাস 10 থেকে 9 চলে গেলে 1 হোল স্কোয়ার ইকুয়াল টু -8 কে হোল স্কোয়ার করলে 64, অর্থাৎ 64 প্লাস 1 কে স্কোয়ার করলে 1, এরপরে রুট ওভারটা দিয়েছি। তাহলে 64 সাথে 1 যোগ করলে 65 কে রুট করলে আমরা পেয়েছি 8.06। তাহলে আমরা প্রথমে বের করছি এ বি বাহুর দৈর্ঘ্য 8.06, সিডি বাহুর দৈর্ঘ্য 8.06। হ্যাঁ, এরপরে হচ্ছে যে বিসি বাহুর দৈর্ঘ্য 8.06, এরপরে যে এডি বাহুর দৈর্ঘ্য তাও পেয়েছি 8.06। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চতুর্ভুজটি আছে এই চতুর্ভুজটির চারোটা বাহু প্রত্যেকটি পরস্পর সমান। এবার আমরা যে এখানে যে এসি কর্ণ, এখান থেকে এখানে এটা হচ্ছে এসি কর্ণ, আর এখান থেকে এখানে হচ্ছে যে বিডি কর্ণ, আমরা এসি কর্ণ এবং বিডি কর্ণের দৈর্ঘ্যটাও বের করব। তাহলে এসি এই যে কর্ণ, এসি এর স্থানাঙ্ক হচ্ছে যে 2 2, আর সি এর স্থানাঙ্ক হচ্ছে 11 এবং 9। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য বের করতেছি ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে ভুজ হচ্ছে যে 11 মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটি 9 মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তরের বর্গ। উপরে কিন্তু রুট ওভার রয়েছে ইকুয়াল 11 থেকে 2 চলে গেলে আর থাকে 9 হোল স্কোয়ার প্লাস এখানে 9 থেকে 2 চলে গেলে আর থাকে 7 হোল স্কোয়ার। 9 কে স্কোয়ার করলে 81, আর উপরে কিন্তু রুট রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আর প্লাস চিহ্নটা এখানে বসলো, 7 স্কোয়ার হচ্ছে যে 49। এবার 81 এবং 49 যোগ করে আমরা পেয়েছি 130, সেটার উপর কিন্তু রুট আছে। এটা রুট করলে অর্থাৎ 130 কে রুট করলে আমরা পেয়েছি 11.40, অর্থাৎ এসি কোণের দৈর্ঘ্য পেয়েছি 11.40। এবার আমরা বিডি কর্ণের যে দৈর্ঘ্য বের করব। তাহলে বি যে বিন্দু সেটার যে স্থানাঙ্ক হচ্ছে যে 10,1, আর ডি সেটার স্থানাঙ্ক হচ্ছে যে 3,10, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 3,10। সেই বিডি কর্ণের এবার আমরা যে দৈর্ঘ্যটা নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখেছি যে বিডি কর্ণের দৈর্ঘ্য সমান, যে রুট ওভার দিয়ে লিখেছি ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ। তাহলে ভুজ হচ্ছে যে 10 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস যে কোটি হচ্ছে 1 মাইনাস 10 হোল স্কোয়ার, আর উপরে কিন্তু রুট ওভার রয়েছে। এবার দেখো প্রিয় শিক্ষার্থী ইকুয়াল টু যে 10 থেকে 3 চলে গেলে আর থাকে 7 হোল স্কোয়ার প্লাস মাইনাস 10 থেকে 1 চলে গেলে আর থাকে -9, সে -9 কে হোল স্কোয়ার দিয়েছি। হ্যাঁ, তাহলে এবার সমান যে এখানে 7 কে স্কোয়ার করলে পেলাম 49, এরপরে প্লাস চিহ্ন -9 কে হোল স্কোয়ার করলে যে পেয়েছি 81। তাহলে এই দুইটা আবার যোগ করতে হবে, 49 এবং 81 যোগ করলে আমরা পেয়েছি 130, উপরে কিন্তু রুট ওভার রয়েছে। তাহলে রুট ওভার মানে 130 কে রুট করলে আমরা পেলাম
তাহলে আমরা দেখতে পাচ্ছি এসি কর্ণের দৈর্ঘ্য পেয়েছি 11.40 এবং বিডি কর্ণের দৈর্ঘ্য পেয়েছি 11.40। তাহলে আমরা দেখলাম যে কি কর্ণ দুটোও কিন্তু সমান, বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণ দুটোও কিন্তু পরস্পর সমান। এবার আমরা কমেন্টটা লিখতে পারি। কি লিখলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এ বি, বি সি, সি ডি, এডি রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রটির প্রতিটি বাহু পরস্পর সমান। হ্যাঁ, প্রত্যেকটা বাহু কিন্তু আমরা সমান পেয়েছি এবং কর্ণদ্বয় ও পরস্পর সমান। কর্ণদ্বয়ও কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এসি কর্ণ বিডি কর্ণ পরস্পর সমান। সুতরাং রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। তাহলে আমরা বুঝলাম কি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কর্ণদ্বয়ও সমান, সে চতুর্ভুজটিকে বলা হয় বর্গ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এবার আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। 6 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। 6 নাম্বার প্রশ্নে বলছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দু -2,1, বি বিন্দুর স্থানাঙ্ক 10,6 এবং সি বিন্দুর স্থানাঙ্ক a, -6। যদি এ বি সমান বিসি হয় তবে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এ এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় করে নেব। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ বি সি। যদি এ বি সমান বিসি হয় তবে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এ এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেওয়া আছে স্থানাঙ্কগুলো, এ বিন্দুর স্থানাঙ্ক -2,1, বি বিন্দুর স্থানাঙ্ক 10,6 এবং সি বিন্দুর স্থানাঙ্ক a, -6। সুতরাং এ বি এর দৈর্ঘ্য, প্রথমে আমরা এ এবং বি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব। সেটা সূত্রের মাধ্যমে, যে এ বি এর দৈর্ঘ্য ইকুয়াল টু √2 যে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ। এখানে ভুজ হচ্ছে যে 10 এবং -2, তাহলে 10 - -2 হোল স্কয়ার প্লাস কোটি হচ্ছে যে 6 এবং 1, 6 - 1 হোল স্কয়ার। এবার 10 এবং মাইনাসে প্লাস, তাহলে 10 এর সাথে 2 যোগ করলে 12, তাহলে 12 হোল স্কয়ার, উপরে √2টা দিয়েছি, প্লাস 6 থেকে 1 চলে গেলে 5 হোল স্কয়ার ইকুয়াল টু 12 কে হোল স্কয়ার করলে 144 প্লাস 5 কে হোল স্কয়ার করলে 25, উপরে কিন্তু √2 দিয়েছি, ইকুয়াল 144 এর সাথে 24 যোগ করলে 169, উপরে কিন্তু √2 দিয়েছি। 169 কে রুট করলে আমরা পেয়ে যাই 13। তাহলে আমরা এ বি যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা পেয়েছি 13 এবং বিসি এর দৈর্ঘ্য। এবার আমরা বি এবং সি এর দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুর ভুজ হচ্ছে 10 এবং এ, আর বি বিন্দুর এবং সি বিন্দুর কোটি হচ্ছে যে 6 এবং -6। তাহলে আমরা লিখলাম বিসি এর দৈর্ঘ্য সমান √2 যে দুটা বিন্দুর ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ। এখানে ভুজ হচ্ছে যে এ মাইনাস এখানে 10 হোল স্কয়ার প্লাস যে দুটা বিন্দুর কোটি -6 মাইনাস এখানে 6 হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো √2টা দিলাম, এরপরে a - b হোল স্কয়ার, অর্থাৎ a কে আমরা a ধরছি, b ধরছি 10 কে, তাহলে a - b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে -6 এবং যে এখানে -6 যোগ করলে হবে -12, সেই -12 কে হোল স্কয়ার দিয়েছি ইকুয়াল টু, এখানে এবার √2 দিয়ে লিখেছি a স্কয়ার, এবার গুণ করতেছি 2a এবং 10 গুণ করলে হবে 20a, এরপর হচ্ছে প্লাস 10 কে স্কয়ার করলে হয় 100 প্লাস -12 কে হোল স্কয়ার করলে হয় 144 ইকুয়াল টু √2 দিয়েছি, a স্কয়ার লিখেছি, এরপরে -20a লিখেছি, 100 সাথে 144 যোগ করলে আমরা পেয়েছি 244। তাহলে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি যে 13 এবং বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি যে এটা √2 a স্কয়ার -20a প্লাস 244।
আমাদেরকে প্রশ্ন বলছে এ বি সমান বিসি, তাই আমরা যে বিসি যেটা বাহুর যে দৈর্ঘ্য বের করছি এটা এটা সমান যে এ বি বাহুর যে দৈর্ঘ্য বের করছি √169 বা যে 13, আমরা এটাই লিখেছি যেহেতু এটাতেও √, আছে এটাতে √, আছে সেই জন্য এই দুইটা লিখেছি √, যে যেগুলোতে আছে সেগুলোই লিখলাম। তাহলে প্রশ্ন মতে যে বিসি বাহুর দৈর্ঘ্য সমান এ বি বাহুর দৈর্ঘ্য। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে √টা দুই পাশ থেকে তুলে দিয়েছি। কিভাবে তুলে দিয়েছি? উভয়কে বর্গ করে, অর্থাৎ বর্গ করলে এখান থেকে স্কোয়ার এবং রুট চলে যায়, এখান থেকে স্কোয়ার এবং রুট চলে যায়। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 169 যেটা ডান পক্ষে আছে সেটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসছি, এটা প্লাস ছিল এটাকে মাইনাস করে নিয়ে আসছি। তাহলে এ স্কোয়ার -20a প্লাস 244 মাইনাস 169 ইকুয়াল টু 0 পক্ষান্তর করে সেটা সাইড নোটের মধ্যে লিখে দিয়েছি। এরপর দেখো এ স্কোয়ার -20a 244 থেকে 169 চলে গেলে মানে বিয়োগ করে দিলে আর থাকে 75 প্লাস 75, যেহেতু এখানে প্লাস থেকে বিয়োগ করেছি ইকুয়াল টু 0। এবার আমরা এখানে একটা 3 পদের রাশি পেয়েছি। এই রাশিটাকে আমরা এখন কি করব? মিডল ফ্যাক্টর করব। এখানে শেষের পদ আছে 75, তাহলে 75 কে ভাঙলে আমরা পাই, অর্থাৎ 75 কে 5 15 75, 5 এবং 15 যোগ করলে আমরা কিন্তু 20 অর্থাৎ 20 পেয়ে যাই। সেই জন্য এই 20-এর আগে কিন্তু মাইনাস সাইন আছে, তাই আমরা মাইনাস সাইন যোগ করে আমরা যে যোগফল মাইনাস সাইন পাবো। এবার দেখো যে এ স্কোয়ার -5a -15a আর প্লাস 75 এটা বসে গেল ইকুয়াল টু 0। এই দুইটা যোগ করলে অর্থাৎ -5a এবং -15a যোগ করলে আমরা পেয়ে যাব -20a। এবার প্রথম দুইটা পদ অর্থাৎ এ স্কোয়ার -5a, এখান থেকে আমরা এ কমন নেব। এ কমন নিলে আমরা পাচ্ছি এখানে যে এ -5, অর্থাৎ এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে এ হয়, মাইনাস সাইনটা বসলো, এ দিয়ে 5a কে ভাগ করলে 5 থাকে। এরপরে যে এই দুইটা পদ থেকে -15 কমন নিয়েছি, তাহলে আর থাকে -15 কমন নেওয়ার ফলে এই 15 দিয়ে যখন আমরা 15 একে ভাগ করবো আর থাকবে এ মাইনাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস 15 দিয়ে 75 কে ভাগ করলে 5 হয় ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a-5 দুটো কিন্তু মিলে গেছে। এখানে আমরা a-5টা কমন নিয়েছি। a-5টা যখন কমন নিব তখন আর থাকবে a-15 ইকুয়াল টু এখানে 0টা বসলো। আমরা দেখতে পাচ্ছি a-5 সমানও 0, a-15 সমানও কিন্তু 0। তাহলে এবার আমরা মান বের করব, হয় a-5 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং a সমান কি হবে? a সমান 5 হবে, অর্থাৎ এই 5টা এই পাশ থেকে এই পাশে চলে আসলে +5 হয়ে যাবে। অথবা a-15 ইকুয়াল টু 0, সুতরাং a সমান কত হবে? এই 15টা এই পাশে চলে আসলে যে +15 হবে। তাহলে আমরা এর দুটো মান পেয়েছি, তাহলে একটা হচ্ছে যে 5 আর একটা হচ্ছে যে 15। আমাদেরকে তারা কিন্তু এ এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলেছে, আমরা এ এর সম্ভাব্য মান পেয়েছি। এবার a ইকুয়াল টু 5 হলে যে সি যে বিন্দু সেখানে কিন্তু এখানে a ছিল এবং -6 ছিল, তাহলে a ইকুয়াল টু যেহেতু 5, তাহলে এখানে a এর পরিবর্তে কি বসলো? 5 বসলো। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, কারণ আমরা এখানে এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু জানি। আমরা জানি যে এবি বাহু এবং এসি বাহু বিসি বাহু যেহেতু সমান, সেহেতু যে এবি এবং যে বিসি এই দুইটা বাহুর দৈর্ঘ্য হবে 13, কারণ আমরা 13 নির্ণয় করেছি। এবার এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। এসি বাহু যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা, এসি এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এখানে আমি লিখে রাখছি তোমাদের জন্য -2,1, আর সি এর স্থানাঙ্ক কিন্তু এখানে আছে 5 - 6। তাহলে এসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতেছি যে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ যোগ কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ। তাহলে এখানে ভুজ হচ্ছে 5 মাইনাস এখানে ভুজ হচ্ছে -2 হোল স্কয়ার প্লাস এখানে যে কোটি হচ্ছে -6 মাইনাস এখানে কোটি হচ্ছে 1 হোল স্কয়ার। এবার পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে √বাদ দিয়েছি, √বাদ দেওয়ার পরে যে 5 এটা মাইনাস হচ্ছে +2, তাহলে 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে 7 হোল স্কয়ার দিয়েছি,
এরপরে প্লাস চিহ্নটা এখানে বসলো, -6 -1, তাহলে -6 সাথে -1 যোগ করলে -7, এই হোল স্কয়ারটা বসলো আর উপরে রুট ওভারটা বসলো, ইকুয়াল টু 7 কে হোল স্কয়ার করলে 49 প্লাস -7 কে হোল স্কয়ার করলে 49, ইকুয়াল টু 49 এবং 49 যোগ করলে 98। উভয়ের উপর কিন্তু আমি যে বর্গমূলের চিহ্নটা দিয়েছি অর্থাৎ রুট ওভারটা দিয়েছি। এবার 98 কে বর্গ করব, 98 কে বর্গ করলে আমি পেয়েছি 9.9, অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 9.9। এবার যে এ বি সি এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ওইখানে আমাদেরকে বলছে এ বি বাহু সমান বিসি বাহু। এবার আমরা এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি b/4 ইন্টু √4a² মাইনাস b²। এটা হচ্ছে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার এখানে বি এর মান হচ্ছে কি, বি এর মান হচ্ছে যে অপর বাহু, অর্থাৎ যেটা আমরা এসি বাহু বের করছি। সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে দুইটা বাহু পরস্পর সমান থাকে, হ্যাঁ, দুইটা বাহু পরস্পর সমান থাকে, আর অপর বাহু সেটা অসমান থাকবে। সেই অপর বাহুটা হচ্ছে আমাদের এসি বাহু, সেটার মান হচ্ছে যে 9.9, তাহলে অপর বাহু হচ্ছে বি সমান 9.9। আর সমান বাহু আমরা যে প্রশ্নের মধ্যে বলা আছে এবি বাহু সমান বিসি বাহু, তাহলে এবি বাহুর মান পেয়েছি আমরা 13, তাহলে বিসি বাহুর পরিমাণ হবে 13, সেই জন্য আমরা লিখছি সমান বাহু এ সমান 13। এবার এই মানগুলো এখানে বসাবো। দেখো বি এর পরিবর্তে 9.9 আর নিচে হচ্ছে 4 ইন্টু √4 ইন্টু এর মান হচ্ছে যেখানে 13 হোল স্কয়ার মাইনাস বি এর মান এখান থেকে বসালাম 9.9 হোল স্কয়ার। এরপরে ইকুয়াল দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 9.9 কে 4 দিয়ে ভাগ করলে পেলাম 2.475। এরপরে √13 কে হোল স্কয়ার করলে যে যা হয় সেটা দিয়ে যদি আমরা 4 দিয়ে গুণ করি পেয়েছি 679, মাইনাস 9.9 কে হোল স্কয়ার করে পেয়েছি যে 98.01। এবার ইকুয়াল দেখো 2.475 এটা লিখলাম ইনটু যে 679 থেকে 98.01 বিয়োগ করে দিলে আমরা পেয়েছি যে 580.99 অর্থাৎ 99, উপরে কিন্তু রুট ওভারটা বসিয়েছি। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 2.475 ইন্টু এই যে 580.99 কে রুট করলে আমরা পেয়েছি 24.1037341 এবার এটাকে 2.475 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 59.65 বর্গ একক, অর্থাৎ এবিসি যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 59.65 বর্গ একক। এটাতে গেল যে যে এর মান যখন 5 ধরেছি, 5 ধরে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি এটা। এবার যে এর মান আরেকটা ছিল, সেটা কত ছিল তোমাদের নিশ্চয় মনে আছে প্রিয় শিক্ষার্থীরা যে 15 ছিল, তাহলে এর মান এখন আমরা 15 ধরে বের করব। তাই লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা =15 হলে সি বিন্দুটার মান কত হয় তখন 15, -6। এবার আমরা যে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তাহলে এখানে এসি এর স্থানাঙ্কটা লিখেছি প্রিয় শিক্ষার্থীরা -2, 1, তাহলে এসি এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতেছি √, প্রথমে হবে ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ, এখানে ভুজ হচ্ছে 15 এবং -2, তাহলে 15 - -2 হোল স্কয়ার প্লাস এবার কোটিদ্বয়ের বিয়োগফলের বর্গ, কোটি হচ্ছে -6 - 1 হোল স্কয়ার ইকুয়াল টু এখানে 15 মাইনাসে প্লাস 2, 15 এর সাথে 2 যোগ করলে 17 হোল স্কয়ার। এরপরে প্লাস চিহ্নটা বসলো, -6 এর সাথে -1 যোগ করলে -7 হোল স্কয়ার। এবার 17 কে হোল স্কয়ার করলে আমরা পেয়েছি 289 প্লাস -7 কে হোল স্কয়ার করে পেয়েছি 49 আর উপরে রুট ওভারটা বসলো ইকুয়াল টু এটা যোগ করে পেয়েছি 338। এবার রুট ওভারটা বসলো, এটাকে রুট ওভার করলে অর্থাৎ বর্গ করলে আমরা পেয়েছি বা বর্গমূল করলে পেয়েছি 18.385, অর্থাৎ এসির এর দৈর্ঘ্য পেয়েছি 18.385। এবার যে এবিসি সমবাহু যে ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাই লিখছি প্রিয় শিক্ষার্থীরা ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, সেটার সূত্রটা হচ্ছে যে b/4
ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে যে মানগুলো আমরা লিখতেছি, যে এখানে এসি বাহুর যে দৈর্ঘ্য পেয়েছি, অর্থাৎ সেটা হচ্ছে কি অপর বাহুর দৈর্ঘ্য, সেটা কত, যে 18.385, সেটা আমি এখানে লিখলাম যে এখানে অপর বাহুর দৈর্ঘ্য পি সমান 18.385, এবং যে সমবাহু দৈর্ঘ্য ইকুয়াল টু 13, যেটা আমরা জানি আগে সেটা লিখেছিলাম। এবার মানগুলো বসে দেবো প্রিয় শিক্ষার্থীরা। বি এর মান হচ্ছে 18.385 ডিভাইডেড বাই 4, রুট ওভার দিয়ে 4 ইন্টু এর মান হচ্ছে 13 হোল স্কোয়ার মাইনাস বি এর মান যেটা এখানে লিখেছি সেটা বসিয়েছি, হোল স্কোয়ার দিয়েছি। এরপরে পরের লাইনটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে ইকুয়াল যে 18.385 কে 4 দিয়ে ভাগ করলে পেয়েছি 4.596। এরপরে রুট ওভার দিয়েছি, 13 কে হোল স্কোয়ার করেছি, হোল স্কোয়ার করে পেয়েছি 169। 169 কে যে 4 দিয়ে গুণ করে পেয়েছি 676 মাইনাস এবার 18.385 কে হোল স্কোয়ার করে পেয়েছি যে 338। এবার পরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা এখানে বসলো 4.596 ইন্টু এবার 676 থেকে 338 চলে গেলে আর থাকে 338। এবার 338 কে রুট করে পেয়েছি 18.385। এবার এখানে আছে আমাদের 4.596, এই দুইটা গুণ করে পেয়েছি যে 84.497 বর্গ একক। এটাই হচ্ছে যে আমাদের আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার এই শিক্ষণ অভিজ্ঞতার সর্বশেষ প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা সমাধান করব। 7 নম্বর প্রশ্নে কি বলছে আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থীরা। চারটি বিন্দুর স্থানাঙ্ক এ -1,1, বি 2,-1, সি 0,3 ও ডি 3,3 বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। চারটি বিন্দুর স্থানাঙ্ক এ -1,1, বি 2-1, সি 0,3 ও ডি 3,3 বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান দেওয়া আছে। বিন্দু চারটির স্থানাঙ্কগুলো লিখেছি, এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক এবং ডি বিন্দুর স্থানাঙ্ক। এবার এ বি সি ডি বিন্দু দ্বারা গঠিত একটা চতুর্ভুজ পাবো আমরা। এবার আমরা প্রথমে এখানে স্থানাঙ্কগুলো বসাবো প্রিয় শিক্ষার্থীরা। প্রথম যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কি -1, 1। তাহলে আমরা প্রথমে অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্কটা এখানে বসাচ্ছি, যে -1 মানে 0 বিন্দু থেকে বাম পাশে যাবে, আর 1 মানে হচ্ছে উপরে বসবে, অর্থাৎ ও এর মান 1 অর্থাৎ ধনাত্মক মান, সেজন্য উপরে বসবে। তাহলে এটা যে এ বিন্দুর স্থানাঙ্ক যে -1 এবং 1, তাহলে আমরা যে এ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। এবার আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বসাবো। বি বিন্দুর স্থানাঙ্ক 2 এবং -1। তাহলে বি বিন্দুটা এখানে আমরা বসাচ্ছি, যে প্রথমে হচ্ছে 2, তাহলে 1 2 আর হচ্ছে -1 অর্থাৎ নিচের দিকে বসবে এখানে। তাহলে এটা হচ্ছে যে বি বিন্দু। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত, যে 2 -1 বসালাম। এবার হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছি 0 3। তাহলে 0 3 হচ্ছে যে 0 হচ্ছে এখানে, 3 হচ্ছে যে 1 2 3 এটা, এটা হচ্ছে যে সি বিন্দুর স্থানাঙ্ক যে 0,3 এটা বসালাম। এরপর হচ্ছে যে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 3। তাহলে এক্স এর মান 3 1 2 3, ওয়াই এর মান হচ্ছে যে 3 তাও +3, সেজন্য উপর দিকে যাবে 1 2 3 এখানে। তাহলে এটা হচ্ছে যে ডি বিন্দুর স্থানাঙ্ক 3,3। তাহলে আমরা এ বি সি ডি যে স্থানাঙ্কগুলো বসিয়েছি, এবার এগুলো যোগ করে যে চতুর্ভুজ পাবো সেটা অঙ্কন করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাহুগুলো যোগ করে কিন্তু এখানে একটা এ বি সি ডি একটা চতুর্ভুজ পেয়েছি। এই এ বি সি ডি চতুর্ভুজের আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রগুলো দেখো প্রিয় শিক্ষার্থীরা। হাফ, এরপরে আমরা প্রথমে যে এখানে এটা যে এভাবে এভাবে ঘুরবে, অর্থাৎ এভাবে এভাবে ঘুরবে, অর্থাৎ
ঘড়ির বিপরীত দিকে ঘুরবে, এদিক থেকে আসি এদিকে, এরপরে এদিকে, এরপরে এদিকে আসি, আবার এদিকে এখানে যুক্ত হবে। সেই জন্য আমরা লিখেছি, দেখো প্রথমে লিখেছি এ বিন্দুর যে স্থানাঙ্ক -1 1, যে -1 1। দেখো প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে খেয়াল করো, এটা লিখেছি -1 1। এবার বি বিন্দু লিখবো 2 -1, এই যে লেখো 2 -1 লিখেছি। এরপরে এই বিন্দুটা লিখবো ডি বিন্দু 3 3, এই যে 3 3। এরপরে এটা লিখবো 0 3 0 3। এরপরে এটা আবার লিখবো, অর্থাৎ এটা আবার লিখবো, অর্থাৎ এটা এই যে এ, এটা আবার লিখবো যে -1 1, এটা লিখছি বর্গ একক। এবার একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে আমরা যে ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি। আমরা প্রথমে এই কোণায় কোণায়, এই কোণায় কোণায়, এই কোণায় কোণায়, এই কোণায় কোণায় গুণ করব। আমি যে গুণ করব সেটা প্রিয় শিক্ষার্থীরা অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। -1 -1 গুণ করলে পাবো +1। এরপরে প্লাস চিহ্ন সূত্র থেকে বসলো, 2 এবং 3 গুণ করলে পাবো 3 2 যা 6। এরপরে প্লাস চিহ্ন বসলো, এরপরে 3 3 যা 9। এরপরে প্লাস চিহ্ন বসলো যে 0 1 যা 0। এরপরে শেষ ব্র্যাকেট দিয়ে শেষ, এরপরে মাইনাস। এরপরে এই পাশ থেকে এই কোণায় কোণায়, এই কোণায় কোণায় গুণ করব। এই কোণায় কোণায়গুলো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 1 3 1 0 3 -1 3, তাহলে 2 দিয়ে 1, তাহলে 2 1 যা 2। এরপরে যে +3 -1, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে প্লাস হওয়ার কথা, সে মাইনাস দিয়ে এখানে গুণ করে দিলে প্লাস মাইনাসে মাইনাস, 3 1 যা 3টা বসলো। এরপরে প্লাস 3 0 যা 0। এরপরে প্লাস চিহ্ন বসার কথা, এখানে প্লাস মাইনাসে যে -3 হবে, অর্থাৎ 3 দিয়ে -1কে গুণ করলে -3 হবে, সেই মাইনাস সাইন দিয়ে এখানে প্লাস সাইনকে গুণ করলে -3 হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ একক লিখলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা যে দুই পাশের অংশগুলো যোগ করব। প্রথমে আমরা এখানে হাফ লিখলাম, এরপরে এগুলো যোগ করে পেয়েছি 16। এরপরে মাইনাস চিহ্নটা বসলো, আর এখানে দেখো -3 এবং -3 যোগ করলাম -6, -6 থেকে 2 চলে গেলে -4। ব্র্যাকেট দিয়ে বর্গ এককটা এখানে বসালাম, নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে হাফ বসলো, এরপরে 16, এখানে মাইনাসে মাইনাসে +4 বর্গ একক। এবার দেখো যে হাফ বসলো, এরপরে ইনটু, ব্র্যাকেট উঠে গেলে ইনটু বসলো, 16 এবং 4 যোগ করে পেলাম যে 20। এবার আমরা যদি 2 দিয়ে 20কে ভাগ করি আমরা পাবো 10। এই 10 দিয়ে 1কে গুণ করলে 10 1 যা 10 বর্গ একক। তাহলে আমরা যে এ বি সি ডি যে চতুর্ভুজটা পেয়েছি, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়েছি 10 বর্গ একক। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর শিখন অভিজ্ঞতা অর্থাৎ অধ্যায়টি আমাদের শেষ হলো। আগামী পর্বে গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর অভিজ্ঞতাটি শুরু করব। সবাইকে আগামী পর্ব অর্থাৎ বৃত্তের খুঁটিনাটি এর প্রথম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।